সুন্দর বিকেলে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সহকর্মী, বরগুনার সদরের যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত আছেন সন্টু ভাই, যার কথা খুব চমৎকার ভাবে শুনছিলাম। তার কথার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছিল যে তিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন। ফলে আমি এতটুকু তো বিশ্বাস রাখতেই পারি, এই দেশের প্রতি আর 10টা মানুষের চেয়ে তার টানটা একটু বেশি থাকবে। আমি আজকে এই সভার শুরুতেই গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু 15ই আগস্টে নৃশংস বর্বরতায় তার পরিবারের যে সকল সদস্যকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, সকল শহীদদের আমি শ্রদ্ধা জানাই। একই সাথে আমরা এই যে করোনা মহামারী, এই করোনা মহামারীতে আমরা অনেক গুণীজনকে হারিয়েছি। ধ্রুবতারা পরিবার, আমরা আমাদের দুজন উপদেষ্টা ছিলেন, ডক্টর আনিসুজ্জামান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, দুজনকে আমরা হারিয়েছি। আরো অনেক স্বজন হারিয়েছে, আমাদের অনেক সদস্যের আত্মীয় স্বজন মারা গেছেন। আমরা এখনো এই সংকটের মধ্যেই আছি, তারপরও আপনাদের কাছে আসছি। পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজ করে লঞ্চে ছিলাম, তারপর দৌড়াচ্ছি। তো সংকটে কখনো ডরায় না বীর, এবং বাংলাদেশের নতুন প্রজন্মই সকল সংকটে বিরাট শক্তি। আমাদের যখন করোনা শুরু হয়, আমরা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকার ত্রাণ তৎপরতা দিয়েছি। আমরা কৃষকের ধান কেটে দেয়া, লঙ্গরখানা খুলে খাওয়ার বিতরণ করা, স্যানিটাইজার তৈরি করা, সেটা বিতরণ করা, কৃষকের নানা ফসলকে বিক্রি করা, প্রধানমন্ত্রী দপ্তরকে সহযোগিতা করা। স্পেশালি E2I বলে একটা প্রোগ্রাম আছে, E2I থেকে 100 অনলাইন বিজনেস করা হয়, যাতে মার্কেট থেকে পণ্যটা সরাসরি ভোক্তা ঘরে বসে পায়। সেখানেও আমাদের ছেলে মেয়েগুলো অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলো করেছে। আমরা কিছুদিন এই যে চলছে সারা দেশে, আমরা এখনো প্রায় কয়েক হাজার, 6-7 হাজার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করছি, ইনক্লুডিং বরগুনা। বরগুনা আমার খুব প্রিয় জেলা, কারণ বরগুনার সব জনপ্রতিনিধিরাই আমার খুবই ঘনিষ্ঠ। অনেকের সাথে আমার পারিবারিক সম্পর্কও আছে। আমি জানি তারা অনেক দিন ধরেই এলাকায় কাজ করছে। তবে এই বরগুনায় অনেক সমস্যা আছে। আমার মনে আছে আমি একবার সদর হসপিটাল দেখতে গেছিলাম, খুব খারাপ অবস্থা ছিল তখন। সেখানে স্ট্যান্ড, সেখানে বসে সেখানে যতটুকু সমাধান করা সম্ভব স্বাস্থ্য মন্ত্রণালয় করা, রাস্তা ঠিক করানো, এমপি মহোদয়কে বাধ্য করা। বাধ্য এই কথা বলছি কারণ আমার সেই অধিকারটা আছে বলে বলছি। সম্বোধ অত্যন্ত ভালো মানুষ, তিনি আমাদের প্রোগ্রামগুলোতে এসেছিলেন। আমার মনে আছে কোন একটা কলেজ বা স্কুলে, জেলা স্কুলে আমরা একটা বড় প্রোগ্রাম করেছিলাম, ক্যাম্পেইন। ওইটাই বোধহয় সবচেয়ে বড় শেষ প্রোগ্রাম ছিল, ব্যাক টু স্কুল ডে। মানে ডক্টর যে কৈলাস সত্যার্থী, নোবেল বিজয়ী, তার ক্যাম্পেইন বাংলাদেশে ইচ্ছা করে সবচেয়ে দক্ষিণের জেলায় বরগুনায় আমরা করেছি। আমি যখন আপনাদের এখানে বসে আছি, আজকে সকালবেলা আমরা বেতাগীতে ছিলাম। বেতাগীতে আমরা প্রচুর উদ্যোক্তা তৈরি করেছি। আপনারা যদি কেউ কখনো যান, সেখানে আমাদের একজন সফল উদ্যোক্তা আছে, সুখদেব, যুব উন্নয়ন জানে, তার সে পুরো উপজেলার মৎস্য পোনা সাপ্লাই। এরকম আরো অনেক আছে, আমাদের হাতে তৈরি করা অনেক ছিল। বাংলাদেশের যে যুব নীতিটা আমারই হাতে তৈরি করা। তো স্বাভাবিকভাবেই যুব মন্ত্রণালয়ের সাথে আমার সম্পর্কটা ঘরের মানুষের সম্পর্কের মতো। আমি 2016 সালে জাতীয় পুরস্কার পাই, সত্য কথা, কিন্তু আমার সম্পর্ক আরো বহু বছর ধরে। ওনাদের সচিব ছিলেন নূর মোহাম্মদ, যিনি এখন এমপি। সেই নূর সাহেব যখন ছিলেন, প্রথম ড্রাফটেশন ইউথ পলিসির হয়, উনি হয়তো জানেন 13 সালেই কিন্তু যুবনীতিটা প্রথম, এবং পরে সেটা সংশোধন করা হয়, এবং আমরা নানা রকম নেগোসিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে যুবনীতিটা করি।
কিন্তু দুঃখ যে যুবনীতি এখনো বাস্তবায়িত হয়নি। আমরা দীর্ঘদিন ধরে ধ্রুবতারা বাংলাদেশে ইউথ পার্লামেন্ট করে। ইউথ পার্লামেন্ট হচ্ছে যুব অধিকারের প্ল্যাটফর্ম, যেখানে আমরা বলতে চাই বা বলার চেষ্টা করি যে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটা কাঠামোতে তরুণদের অংশগ্রহণকে বৃদ্ধি করতে হবে। সেটা স্থানীয় সরকার হোক, সেটা উপজেলা হোক, সেটা জাতীয় সংসদ হোক, সেটা প্রশাসন হোক, প্রতিটা স্তরে ইউথ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে। আমাদের তরুণদের এখন সময় আসছে, তরুণদেরকে আর দাবায় রাখা যাবে না। এই করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী, এমনকি খোদ সরকার নতুন ভাবে ভাবছে কিভাবে তরুণদেরকে সম্পৃক্ত করা যাবে। আপনারা জানলে খুশি হবেন, কিছুদিন আগে আমাদের মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমরা ন্যাশনাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুমোদন দিয়েছি। ন্যাশনাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স হলো জাতীয় যুব উন্নয়নের সূচি, যে সূচি নিয়ে ওনারা আগামী বছর থেকে কাজ করবেন। ইউএনএফপিএ এই প্রোগ্রামটাতে ফান্ডিং করছে। এই প্রোগ্রামে মূল জায়গাটা ছিল বাংলাদেশের সরকার বা আমরা কেউ বা কোনো সংস্থা, আমরা জানি না এক্স্যাক্টলি বাংলাদেশে কতজন তরুণ আছে। আমাদের যে বয়স সীমা 18 থেকে 35 বছর পর্যন্ত একজনকে যুব বলা, কিন্তু আপনি যদি বিভিন্ন দেশে যান, এক এক দেশে এক এক রকম বয়স সীমা, ফলে বাংলাদেশের সাথে ভারসাম্যের একটা সমস্যা হয়। ইভেন আফগানিস্তানের বয়স সীমা 18 থেকে 45। তো এই যে নানা রকম সমস্যা আছে, তার চেয়ে বড় কথা মন্ত্রণালয়ের, আমরা যুব মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর দাবি করছি। আমি কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে অনেক হয়েছে, এখন আপনি আমাদের অঙ্গীকার রাখেন যুব ক্রীড়া বিভাগকে আলাদা করে। তো উনি বলছিল যে মন্ত্রণালয় করা যাবে না, এখন বাজেট নাই, করা যাবে, দুইটা বিভাগ করে দেবে। আমি বলছি তাই দেন, শুরু হোক। তো যুব ক্রীড়া কেন, ক্রীড়ার সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে মাঝে মধ্যে আমার একটু তর্কই হয়। আমি ওনাকে ভাই হিসেবেই বলি যে ক্রীড়া খাতে আমরা হয়তো মেডেল পাবো, সম্মান পাবো, সত্য কথা, কিন্তু আমি যদি একটা যুবককে স্বনির্ভর করতে পারি, আমি পুরো বাংলাদেশটা পাবো। দ্যাটস দ্য অ্যাডভোকেসি। এবং এই যুবদের জন্য আমি যদি ভুল না করে থাকি, যুব উন্নয়ন অধিদপ্তর 320 কোটি টাকা বরাদ্দ পায়, গত বাজেটে 320 কোটি। তার মধ্যে মানে 300 কোটি বা 200 কোটি যায় ওনাদের অবকাঠামো, বেতন ভাতা। তো আপনি বলেন কি টাকা তাদের থাকে যেটা দিয়ে তারা প্রশিক্ষণ দিবে? গাড়ি নাই, এসি নাই, কম্পিউটার নাই, উপপরিচালক নাই অনেক জায়গায়। তারপরেও এনারা আপ্রাণ চেষ্টা করছেন যুবদেরকে ভালো রাখতে। এখন এই দায়িত্বটা কি শুধু এই অফিসারের? এই দায়িত্ব আপনার। সরকারের ভ্যাট ট্যাক্সের পয়সা থেকে কিন্তু এই কাজটা হয়, একজন কৃষকের, শ্রমিকের পয়সা থেকে। তো আপনি যদি প্রশিক্ষণ না নেন, আপনি নিজে থাকবেন বেকার, মাথায় ঘুরবে মাদকের চিন্তা, কোনো জায়গায় ছাকা খাবেন, তারপর সুইসাইড করবেন, এটাই চলবে। এইভাবে দেশ চলবে না, আপনিও চলতে পারবেন। এই করোনা পরিস্থিতিতে কিছু সার্ভে হয়েছে, আপনারা জানলে অবাক হবেন, 67% পারিবারিক সহিংসতা বেড়ে গেছে, 93% যুবর উপরে মানসিক চাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের 98% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করোনায় ক্ষতিগ্রস্ত। চিন্তা করে দেখেন যে এই করোনা আমাদের সকল উন্নয়ন প্রচেষ্টাকে পিছনে নিয়ে গেছে। এখন আর চাইলে আপনি আগের মতো চিন্তা করলে হবে না। এখন কিন্তু শহরে চাকরি নেই, এখন একটাই রাস্তা, উদ্যোক্তা হওয়া। আপনি যদি উদ্যোক্তা না হন, আপনি যদি নিজের ডানা না মেলেন, আপনার জীবনটা বোকাস। আপনি চাকরি করবেন, ধরে নিলাম 20,000 50,000 টাকা এনে স্যালারি পাই, কি হবে 50,000 টাকা? কতদিনে স্যালারি বাড়বে? বস এসিআর লিখবে, তারপর প্রমোশন হবে, নাহলে ঘুষ খাবেন, এই তো দেশটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি একজন উদ্যোক্তা হন, আপনি আরো 10 জনকে চাকরি দিতে পারবেন, আরো 10টা পরিবারকে বাঁচাইতে পারবেন, পরকালের জন্য দোয়াও পাবেন। কেন আপনি ঘুরবেন চাকরির জন্য? আমাদের একটা ট্যাবও হয়ে গেছে যে আমাদের চাকরি করতে হবে, চাকরি ছাড়া আমাদের কিছু হবে না। কেন এই জীবন দর্শনটা? কেন কেন আপনার মন আপনাকে, বিবেককে প্রশ্ন করে না যে কেন আমি একটা গণ্ডির মধ্যে পড়ে থাকি? ওয়াই? এই বরগুনায় পর্যটন শিল্পের অপার সম্ভাবনা আছে। এখানকার মাছ
নিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করার সুযোগ আছে। এখানকার নারিকেল, এখানকার নানা কিছু নিয়ে প্রচুর সুযোগ আছে। আপনি অ্যানালাইসিস করছেন কখনো? কখনো বাইরের মার্কেট যাচাই করছেন? এখন ই কমার্সের যুগ, ফ্রিল্যান্সিং এর যুগ, আর আপনি ঘুষ দেন চাকরির জন্য। আমার সংগঠন করি, আমি 20 বছর ক্লাস 7 থেকে এই ধ্রুবতারায় কাজ করি। ওনারা আমাকে 16 সালে পুরস্কার দেওয়ার যোগ্য মনে করছেন, কিন্তু আমি কাজগুলো অনেক দিন ধরে করি। গণমাধ্যম সবসময় তো তাকায় না, ফলে একটু কষ্ট হয়। তো সেই জায়গায় আসতে হয়তো একটু সময় লেগেছে। তো আমার যেটা মনে হয় যে আমরা আসলে ওই যে রবীন্দ্রনাথ একটা কথা বলছেন যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। তো আমরা ছাই দেখি, মানুষ দেখি না, সুযোগ দেখি না। আমি কিন্তু ধ্রুবতারায় যখন করি এখনো জানি আমার শূন্য হস্ত, কিচ্ছু নেই, এনজিওর মতো ফান্ড নাই, গাড়ি বাড়ি নাই, কিন্তু আমি সবসময় জানি আমি হারবো না। এই যে হারবো না আমি জানি, এটাই আমার শক্তি। কালকে যদি পৃথিবীর আপনারা এখানে বসা একজন আমার সাথে না থাকে, আমি যতদিন বেঁচে থাকবো এটা আমার স্বপ্ন, কারণ আমার স্বপ্নটাই আমাকে শক্তি যোগায়। আপনার স্বপ্ন নাই বলে আপনি হাবি খান, আমার স্বপ্ন বলে তুমি যদি না খাও, সত্যি কথা বলছে যে এমনও দিন গেছে খাওয়া ছিল না, যদিও সাইজ একটু মোটা হয়ে গেছি কিন্তু অনেক কষ্ট করছি, গ্রামে গ্রামে ঘুরছি, ঠেলা গাড়িতে চড়ছি। আমাদের সময় আপনাদের মতো ফেসবুক ছিল না, মোবাইলের দাম ছিল, একটা মোবাইল কিনতে মানে 1 মিনিট কল করলে 15-25 টাকা, 10 টাকা। আজকে বেতাগিতে যে শুনলাম ইন্টারনেটের গতি নেই, ওনারা দাবি করছিল সেটা বাড়াই দেন। ওই ইন্টারনেটই তো ছিল না আমাদের। চিন্তা করে দেখেন, নোয়াখালীতে আমার বাড়ি, আমি নোয়াখালী থেকে ঢাকায় আসতাম 17 ঘন্টা 18 ঘন্টার ফেরি ইত্যাদি, মানে বহু গাড়ি পাল্টে পাল্টে। মুড়ি টিনের মতো বাস ছিল। কল্পনা করতে পারছেন কি বাংলাদেশটা পেয়েছেন আপনারা? মূল্যায়ন করেন এই বাংলাদেশের পিছনে কত সংগ্রাম জানেন আপনারা? কত মানুষের জীবন দেয়া হয়েছে? 30 লক্ষ শহীদ। কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক। We are not as like as Pakistan or India, যে একটা চুক্তি হলো আমার দেশ আমার, তোমার দেশ তোমার, ডিভাইড অফ ইন্ডিয়া বা রাখ করেন না। আমাদের ধ্রুবতারা ভারতেও যাত্রা শুরু করেছে, আমার একজন প্রতিনিধি আছেন যিনি দিল্লিতে পড়েন। তো ধ্রুবতারা এখন ধীরে ধীরে দেশের বাইরেও কাজ শুরু করছে। আমরা ভারতে শুরু করেছি, আমরা সার্ক কান্ট্রিগুলোতে যেতে চাই, তো বিমস্টেককে শক্তিশালী করতে চাই। সুতরাং আমরা একটা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা দেশ, এবং এই বরগুনা সমস্ত উপকূলীয় যত ঝঞ্ঝা আসে, আমফান তুফান যত রকম যায়, সবকিছু কিন্তু এই বরগুনা মানুষ এটার অভিজ্ঞতা সামলায়। বিশেষভাবে অনেক মানুষ নদী ভাঙ্গনের শিকার আছে, উপকূলে কষ্ট পায়, যুদ্ধ করে বাঁচে। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিজেদের জীবনটাকে নিয়ে হেলাফেলা করেন। ধ্রুবতারা না করলে না করেন, ঘুরেন রাস্তায়, কিন্তু অন্তত নিজেকে নষ্ট করেন। আমি যেটা মনে করি যে ধ্রুবতারা ইজ আ রাইট প্ল্যাটফর্ম। 20 বছরে ধ্রুবতারা নিয়ে কখনো কেউ বলতে পারে না যে ধ্রুবতারায় 1 পয়সা অডিট ঘাটতি আছে। কেউ কোনোদিন বলতে পারে না কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে, আমরা নির্বাচন না করে তড়িঘড়ি করে পকেট কমিটি করছি। ধ্রুবতারার প্রধান একজন সাবেক সচিব, ধ্রুবতারার প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের আদর্শের সবচেয়ে বড় নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল, যিনি দ্ব্যর্থহীন ভাষায় কথা বলেন, কোন দল নট কেয়ার। আমরা ধ্রুবতারার বোর্ডের দিকে তাকান, অ্যারোমা দত্ত আছেন, আমাদের অনেক এনজিও প্রধান আছেন, সাবেক এমপি আছেন, বর্তমান এমপি আছেন, কত গুণীজন আছেন। এরাই তো আপনার শক্তি। এমন একটা প্ল্যাটফর্ম আমরা আপনাদের করে দিয়েছি যেখানে আপনি একা না। গত 24 তারিখ, আমি জানি না আমাদের পেজে আপনাদের লাইভ দেয়া আছে কিনা, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আমাদের ফেসবুক পেজ, সেখানে গেলে জানবেন। এখানে যুব অফিসার আছেন বলে বলছি, 24 তারিখে আমরা সর্বদলীয় বৈঠক করেছি, জামাত ছাড়া সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছি, এবং সেখানে ডেকে তাদেরকে বলেছি যে আপনাদের দলে ইউথ পার্টিসিপেশন বাড়ান।
আপনারা নমিনেশনে ইউথ পার্টিসিপেশন বাড়ান। কেন বলছি এই কথা? এই জন্য বলছি না যে আমাদের কেউ ইলেকশন করা বা রাজনীতি করলে সুবিধা হবে, আমরা এই জন্য বলছি আমরা একটা অস্তিবাচক পরিবর্তন চাই। তরুণরা যদি আসে, নারীরা যদি আসে, তাহলে কি হবে? আরো অনেক উদ্ভাবন, অনেক নতুন নতুন আইডিয়া আসবে। নবীন প্রবীণের সমন্বয় যদি হয়, আমার দেশের উন্নয়ন, ওই যে টেকসই অভিষ্ট উন্নয়ন অর্থাৎ এসডিজি তখন অর্জিত হবে। আপনি দেখেন তো বরগুনার সাথে এসডিজির কতটা লক্ষ্যের সরাসরি যুক্ত হওয়া। এসডিজি মানে সেখানে বলছে জিরো হাঙ্গার, আমরা প্রত্যেকের জীবনে যুক্ত। বলছে নো পভার্টি, মানে পভার্টি থাকবে না। বলছে জেন্ডার ব্যালেন্স থাকবে, নারী পুরুষের সমতা থাকবে। বলে আমাদের প্রত্যেকের জীবন যুক্ত। কোয়ালিটি এডুকেশন, ইন ডিসেন্ট ওয়ার্ক, আমরা তরুণরা যেন মর্যাদাপূর্ণ কাজের সুযোগ পাই, সেখানে আইসিটিও যুক্ত। সেখানে বলেছে পরিকল্পিত শহরের কথা, নগরায়নের কথা, সবুজের কথা। আপনি জানলে খুশি হবেন, এসডিজিতে সমুদ্রের কথাও বলা, সমুদ্রের নিচের প্রাণীর কথাও বলা আছে। অর্থাৎ এসডিজি 17টা লক্ষ্য যদি পূরণ করা যায়, তাহলে আমরা সারা পৃথিবীর অসংখ্য সমস্যার সমাধান করতে পারব। আর বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা শোষণ এবং বৈষম্য। এই বৈষম্য যদি বন্ধ করতে হয়, এই বৈষম্যকে যদি বন্ধ করে টেকসই জায়গায় নিতে হয়, তাহলে যুব ক্ষমতায়ন লাগবে। ধ্রুবতারা, আমরা সেই কাজগুলো করছি। আপনাদেরকে কয়েকটা ভালো খবর দিয়ে যায়। ধ্রুবতারায় আজকে একটা নতুন জেলা কমিটি হবে। তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন নতুন সদস্য সংখ্যা বৃদ্ধি করে। আমরা ইতোমধ্যে বেতাগীতে কমিটি করে দিয়েছি। আপনাদের আরো বোধহয় উপজেলা আছে কয়েকটা, ছয়টা। অন্যান্য উপজেলায় যেন কমিটি হয়, আপনারা সেই উদ্যোগ নেবেন। কোনো গ্রুপিং হয়, দ্বন্দ্ব হয়, কারো ব্যাপারে যদি কোনো খারাপ থাকে, তাদেরকে সংগঠনে আসতে দিবেন না। সংগঠনে মুক্তিযুদ্ধের আদর্শের মানুষকে প্রাধান্য দেবেন, জেন্ডার ব্যালেন্স নিশ্চিত করবেন, এবং মাইনরিটি গ্রুপও যদি থাকে, যেমন প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার, দলিত, হরিজন, এরকমও যদি থাকে, তাদেরকে সুযোগ করে দেবেন। আপনারা জনপ্রতিনিধিত্বের একটা সংগঠন করেন, যাতে যে কোনো মানুষ রেফারেন্স দিতে পারে। আমরা আগামী মাসে সিলেটে আপনাদেরকে ডাকবো। আপনাদের যে কমিটির নেতা হবেন, সভাপতি, সম্পাদক, ওনাদেরকে আমি ডাকবো এখানে ক্যাম্পে। আমরা একটা ক্যাম্প করতে যাচ্ছি। সেই ক্যাম্পে আমরা 8টা সোশ্যাল বিজনেস শুরু করতে যাচ্ছি। এখন আপনি বলেন, বাবারে সংগঠনের বিজনেস কি? ব্র্যাক বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও, রাইট? ব্র্যাকের কি আছে, কি নাই? ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বিকাশ, সবই আছে, এনজিও আছে। ধ্রুবতারা জয়েন্ট স্টক থেকে রেজিস্টার্ড, সমাজ সেবা থেকে রেজিস্টার্ড, যুব থেকে রেজিস্টার্ড। আমরা কি করতে চাই? আমরা চাই আমাদের সদস্যরা বাইরে চাকরি খুঁজবে না, আমাদের সাথে কাজ করবে, কিন্তু অ্যাভেলেবল না। আমরা কি করতে চাই? আমরা ইউথ ব্যাংক গঠন করতে চাই। আমরা মার্কেটে ইউথ ফাইন্যান্স নিয়ে আসতে চাই। ওনারা যখন ট্রেনিং দেয়, আর একটা উদ্যোক্তা যখন পয়সা পায় না, ওই ট্রেনিং এর কোনো মূল্য আমার কাছে নেই, সরি টু সে। 1,20,000 টাকা ওনারা ঋণ দিতে পারেন। আপনি যদি খবর নেন, পান দোকানের অ্যাডভান্সও 5 লাখ টাকা, কিছু করার নেই। তো আমরা ধ্রুবতারা থেকে রিসেন্টলি আইপিডিসির সাথে চুক্তি করেছি, আইপিডিসি ফাইন্যান্স। ধ্রুবতারার কোনো উদ্যোক্তা, সে যদি ট্রেন্ড আপ হয়, সে যদি লোকাল কমিটি সুপারিশ পায়, তারা যদি ট্রেড লাইসেন্স থাকে, আমরা 5 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত আমরা আপনাদেরকে ঋণ দিয়ে ব্যবস্থা করে দিতে পারবো। আপনাদের যদি ঘর বাড়ি করতে হয়, গৃহ ঋণের ব্যবস্থা করে দিতে পারবো। স্পেশাল ইন্টারেস্ট রেটে আপনারা ওই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন। আমরা ধ্রুবতারা থেকে আমরা চেষ্টা করছি, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের অনেক মানুষ, আপনি জানেন যে অনেকের ইন্ডিয়াতে চিকিৎসা নিতে হয়, অনেক হসপিটালে গেলে আমার সদস্যরা টাকা নেয়, আমি জানি। তো আমরা ব্যবস্থা করে দিচ্ছি যে আমাদের আইডি কার্ড যাদের থাকবে, যারা সংগঠনে রেগুলার জেলার মাধ্যমে যাবে,
আমরা তাদের বিভিন্ন হসপিটাল, শপিং মলে আমরা তাদের ডিসকাউন্ট রেটে চিকিৎসা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, রক্তের ব্যবস্থা করে দিচ্ছি। অনেক সময় ব্লাড পাওয়া যায় না, অনেক রকম সমস্যা, ঢাকাতে আমরা অনেক সাহায্য করছি। তো আমরা যেটা চাই যে আমাদের 8টা বিজনেস প্রজেক্ট, বিজনেস বলছি এই কারণে, মূল উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভরতার মাধ্যমে সংগঠনকে নিজের পায়ে দাঁড় করানো। আমরা ওই ডোনার দিবে, কেউ একজন অনুদান দিবে, অমুক ভাই জিন্দাবাদ বলবো, ওই সংগঠন হইতে চাই না। আমরা যেটা চাই, আমরা কি করছি, আমরা ডিওয়াইডিএফ এগ্রো শুরু করতে যাচ্ছি, কৃষি। ডিওয়াইডিএফ ফিশারিজ শুরু করব, সেই ফিশারিজের সবচেয়ে বড় প্রজেক্ট এই বরগুনাতেই হবে, কথা দিয়ে যাচ্ছি। আমরা সাতক্ষীরায় ক্যাটলা চাষ হয়, সেখানকার উদ্যোক্তাদের নিয়ে আমরা ক্যাটলা প্রজেক্ট করার চিন্তা করছি। আমরা ধ্রুবতারা থেকে ডিফারেন্ট টাইপ অফ মাইক্রো ক্রেডিট শুরু করব, যে মাইক্রো ক্রেডিট এনজিওর মতো হবে না, মানে ওই টিন খুলে নিবে ওইরকম না। আমরা করব ইউথ ফাইন্যান্স। আমরা ইউথদের গ্রুপ গঠন করব, 18 থেকে 35 বয়স সীমা। যুব উন্নয়নের সাথে একটা এমওইউ নিয়ে কথা হচ্ছে আমাদের, কারণ তাদের ওই একটা আলাদা অভিজ্ঞতা আছে, ডাটা ব্যাংক আছে, তারা যাদেরকে ট্রেনিং দেয় তারা আমাদের মূল ফোকাসে থাকবে। এবং আমরা করব এই ধরনের, আমরা একটা নীতিমালার আলোকে ঋণের ব্যবস্থা করে দিব। আমরা কি করছি, আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ খুলে দিব। এ টু জেড ইভেন্টের কাজ আমরা জেলা পর্যায়ে বসে করব। কারো কনসার্ট হচ্ছে, কেউ হয়তো আপনার ধরেন বাড়িতে একটা বিয়ে লাগছে, অথবা সে হয়তো একটা কোম্পানির দোকানের জন্য জিনিস লাগবে, বা সরকারি ডিপার্টমেন্ট একটা ক্যালেন্ডার ছাপাবে। তো আমরা সংগঠন হিসেবে দাবি বেশি রাখি ওনাদের কাছে। ওনারা বাইরে যাবেন কেন, আমরা যাবো যে স্যার এখানে দিলে 10টা ছেলে চাকরি হবে। তো এই কাজগুলো আমরা নিতে চাই, এবং আমরা বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের সাথে পার্টনারশিপে যাচ্ছি। আমরা বাইরের, আপনি জানেন বোধহয়, অনেকে জানেন, এখানে আমি রানী এলিজাবেথের অ্যাওয়ার্ড পাওয়া, আমি কুইন ইয়ং লিডার। তো স্বাভাবিকভাবে আমরা যারা আরো ইয়ং লিডাররা আছে, আমাদের একটা নেটওয়ার্ক আছে সারা পৃথিবী। আজকেই জাতীয় সংসদ থেকে আমাকে বিমস্টেক ইউথ ককাসের দায়িত্ব দেওয়া হয়েছে। তো বিমস্টেক হচ্ছে সার্ক, এখন সার্ক আসলে খুব একটা ফাংশন করছে না, তো বিমস্টেককে সক্রিয় করার চিন্তা করছে সরকার। তো আমরা চাচ্ছি যে আমাদের যারা বাইরে যেতে চায়, দালালের খপ্পরে পড়ে আছে না অনেক মানুষ, আমরা চাই যে স্টুডেন্ট পাঠানো, বা একটু বৈধভাবে। হ্যাঁ, আমরা হয়তো দালালদের মতো ওই অনেক মানুষ মিথ্যা কথা বলে পাচার করতে পারবো না, কিন্তু আমরা যদি সব মাসে 1-2 জনও পাঠাই, সেখানেও কিন্তু একটা আর্নিং সোর্স তৈরি হইতে পারে। পাশাপাশি আমরা পর্যটন শিল্প নিয়ে কাজ করতে চাই। আমরা দেশের ভিতরে যেসব স্পট আছে, বরগুনায় মানুষ ভয়ে আসে না, কেন আসে না, ও বাবা লঞ্চ পার হইতে হবে, ফেরি পার হইতে হবে, রাস্তা ভাঙা। আমরা এইভাবে সুযোগ তৈরি করতে চাই যাতে পর্যটন শিল্পের বিকাশ হয়। ধরে নেন এখানে আপনাদের একজনের বাড়ির কাছে খুব সুন্দর একটা স্পট আছে, আপনি হয়তো সেটার এজেন্ট হলেন। এইভাবে করে আমরা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে দেব। এবং আমরা প্রায় 400টা শেয়ার ছেড়ে দিব আমাদের সদস্যদের জন্য। সেখানে সমবায় ভিত্তিক আমরা প্রত্যেকে কন্ট্রিবিউট করে একটা ফান্ড জেনারেট করব। সেই ফান্ডটা একটা সিএফএম অডিট করবে, ডিফারেন্ট একটা অ্যাকাউন্টে যাবে, এবং আমরা প্রত্যেকে আপনাদেরকে খুব কম টাকায় সেখানে অংশগ্রহণের সুযোগ করে দিব। পাশাপাশি আমাদের যারা ভলেন্টিয়ার, আমরা ভলেন্টারিজম কিন্তু রাখবো। একদিকে ভলেন্টারিজম থাকবে, ভলেন্টিয়ার থেকে যারা ছেকে তৈরি হবে, যারা ভালো কোয়ালিটি, যারা ভালো কাজ শিখছে, জেলা কমিটি তখন প্রপোজ করবে যে এই 5টা ছেলেকে তুমি এবার চাকরি দাও। তাহলে হবে কি, ধ্রুবতারা স্বেচ্ছাসেবীরা ভাববে, আচ্ছা থাক, অন্য সংগঠনে গেলে তো কিছু পাই না, এখানে গেলে আমি অন্তত আমার জীবনের তো একটা নিরাপত্তা তৈরি হবে। তো এইভাবে ধ্রুবতারা আপনাদের সুযোগ সুবিধা করে দেবে। মেয়েদের জন্য আমরা হস্তশিল্পের নতুন জায়গা তৈরি করে দিতে চাই। আমরা নতুন শিল্পের দিকে যেতে চাই, কিন্তু এগুলি করার জন্য কিছুটা সময় লাগবে এবং আপনাদেরকে লেগে থাকতে হবে। তো এই যে কমিটি, জেলা কমিটি, আমি তাদেরকে বলবো যে সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে আমরা শেয়ার ওপেন করে দিব, 400 শেয়ার। এই শেয়ারগুলো আসা মাত্রই যেন আপনারা সেখানে অংশ নিতে পারেন। এবং একই সাথে সিলেটে যে ক্যাম্প, সেটার জন্য আপনারা বরগুনাকে প্রস্তুত করবেন এবং আপনারা সদস্যদের সাথে যোগাযোগ বাড়াবেন। আর বেতাগীতে আমরা অলরেডি অনেক, আজকে সেখানে খুব ভালো লাগছে যে উপজেলা চেয়ারম্যান, মেয়র, সবাই, ইউনো সব একসাথে বসেছিল। এবং কিন্তু দুঃখের ব্যাপার, সেখানে যুব উন্নয়ন অফিসার ছিলেন না, কিন্তু মৎস্য অফিসার ছিলেন। অনেক ভালো লাগছে। তো আমি চাই বরগুনাতেও শম্ভুদা আছেন বা আমাদের আরো অনেক বন্ধুজন আছেন, আমরা আরো এই ধরনের অ্যাক্টিভিটি দেখতে চাই। এবং কেন্দ্রীয় কমিটি থেকে যত ধরনের সহযোগিতা দরকার, আমাদেরও সাধ্য কম, আমরাও গরিব পার্টি, কিন্তু যতটুকু পারবো সেই চেষ্টার ত্রুটি থাকবে না। আমরা বরগুনাকে
আবার আগের মতো দেখতে চাই, সক্রিয় দেখতে চাই এবং ভেজাল মুক্ত দেখতে চাই। এই আহ্বান রেখে এবং আজকে যারা এখানে এসছেন এবং গরমের মধ্যেও বসে আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। যদিও আমি আজকে মাস্ক পরছি না, কারণ পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছি, কিন্তু তারপরেও অনুরোধ থাকবে স্বাস্থ্যবিধি মেনে আপনারা একটু চলবেন, আপনাদের পরিবারের দিকে দেখবেন, কারণ আমরা যদি নিজে ভালো না থাকি আমরা ভালো রাখতে পারবো না। এখন আমরা তো গরু ছাগলের মতো পিঠে যদি আমাদের মাস্ক পরাইতে হয়, তাহলে আমরা কিসের সমাজকর্মী হইলাম? তো আপনারা একটু প্লিজ আপনারা হ্যান্ড ওয়াশ ইউজ করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, আপনারা সচেতন থাকবেন, পুষ্টি জাতীয় খাবার খাবেন এবং একই সাথে নিজের পরিবারের শিশু এবং বৃদ্ধদের দিকে একটু বিশেষ দৃষ্টি রাখবেন, কারণ তারা কিন্তু সবচেয়ে ঝুঁকিতে আছে। আমরা সবাই যেন দোয়া করি যে ভ্যাকসিন যেন দ্রুত আসে এবং আমাদের বাংলাদেশ বা আমাদের পৃথিবী যেন মহামারী মুক্ত হয় এবং আমাদের এই জয়যাত্রা ধ্রুবতারার 20 বছর পূর্তির এই বছর যেন ঐতিহাসিক হয়, স্মরণীয় হয়। এই আহ্বান রেখে আপনাদের দোয়া চেয়ে এবং আপনাদের জন্য আমার শুভকামনা, বরগুনার উন্নতি হোক, বরগুনা ভালো থাকুক, সমৃদ্ধ হোক, এই আশাবাদ ব্যক্ত করে এবং এখানকার যুব কর্মকর্তাকে বলবো যে আপনি প্রশিক্ষণে এবং কাজে অ্যাজ এ মেন্টর যদি ওদেরকে একটু হেল্প করেন, তারাও শিখছে, তাহলে ওরা আরো সুযোগ পাবে। এবং আমার যে ইনস্টিটিউট, সেখানে আপনারা চিঠি পান যে কিছু প্রশিক্ষণার্থী দেয়া, মাঝে মধ্যে যদি এখান থেকে একটু দেওয়া যায়, কারণ আমি আবার বলতে গেলে ওইটা একটু বাজে দেখায়, তো যদি আপনারা একটু পাঠান দু একজন করে, তাহলে এরা শিখে এসে উদ্যোক্তা হয়। আপনি জানেন যে আমরা ভাতাও দিচ্ছি। ঢাকায় গেলে আপনারা জানেন কি জানি না, সাভারে কিন্তু আমার যে ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে কিন্তু আমরা উল্টা ভাতা দেই, বিনা পয়সায় ট্রেনিং দেওয়া হয়। 3 মাসের ট্রেনিং আছে, 6 মাসের ট্রেনিং আছে, 15 দিনের ট্রেনিং আছে। ইংরেজি শিখবেন, আমরা ট্রেনিং দিচ্ছি, কম্পিউটার শিখবেন, ট্রেনিং দিচ্ছি, গবাদি পশু কি নাই সেখানে। এখন আপনাকে শুধু যাইতে হবে। আপনারা যুব উন্নয়ন কর্মকর্তাকে একটু বিরক্ত করবেন, কারণ উনি উল্টা খুশি হবে যদি আপনারা যান। এখন আপনি যদি না যান, ওনাকে খুঁজতে হবে, ওনার দ্বারা তো আর সবাইকে খুঁজে বের করা সম্ভব না। আর যদি বলেন যে না ভাই আমি বেকার থাকবো, আমি ঘুরে ঘুরে বাদাইমার মতো খাইতে থাকবো, তাহলে আমাদের এই যাত্রা বা প্রচেষ্টা আমাদের চলতে থাকবে। তো আমাদের একটাই কথা, আপনারা স্বনির্ভর হন, এলাকার দায়িত্ব নেন এবং নিজেদেরকে শক্তিশালী করেন। জয় বাংলা, জয় ধ্রুবতারা। ধন্যবাদ। আজকে